জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া স্প্রেডশিট বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রস্তাবের সাথে মিলে যাচ্ছে। এতে মনে হচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধান অভিযোগ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে পূর্ণ সংস্কার সম্ভব। এ সময় মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচন একসাথে হতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, এমন কোনো উদ্যোগ যেন নেওয়া না হয় যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত আগামীকাল জমা দিবে বিএনপি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চ্যাপ্টার অফ রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন। কিন্তু এ নিয়ে এবার আপত্তি জানিয়েছে এনসিপি। দলটির প্রশ্ন, কিসের ভিত্তিতে আলোচনা বা সংলাপ ছাড়াই প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে ঐক্যমত্য কমিশন? শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের দেয়া ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স 21 বছরের বদলে 23 বছর আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। আগামীকাল দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত জমা দিবে তারা। একশো 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনের 5 প্রধানের সঙ্গে বৈঠক করেন দল দুটোর প্রতিনিধি দল। স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সব বিষয়ে সব পক্ষের মধ্যে ঐক্যমত্য নিয়ে আসতে এই আলোচনা। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবুল কাদের বলেন, দ্বিমত থাকা বিষয়গুলোতে এই বৈঠকের মাধ্যমে ঐক্যমত্য আসবে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ বের হবে, জাতির এগিয়ে যাওয়ার পথ খুলবে প্রত্যাশা। খেলাফত মজলিসের পর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপের কথা রয়েছে ঐক্যমত্য কমিশনের। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই আমরা কাজ শুরু করেছি, এই অর্থে যে খুব দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদেরকে, এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন করতে যে ব্যক্তি ও সংগঠন সাহায্য করবে তাদেরও পরিণতি একই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সংগঠন জুলাই ওয়ারিয়র্স।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ সময় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনের দাবি তোলেন তারা। বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হলে আবারও রাজপথে নামবে জুলাই যোদ্ধারা। এ সময় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবিও জানান তারা। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ভারত ও আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদ করেন বক্তারা। তারা বলেন, নির্বাচন দিতে দেরি হলে আওয়ামী দোসররা দেশবিরোধী ষড়যন্ত্রের সুযোগ পাবে। সমাবেশে তৃণমূল নাগরিক আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সতর্ক করেই শেষ হয়েছে বিআরটিএ ও মিরপুর ট্রাফিক বিভাগের পুরনো গাড়ির গ্যারেজের অভিযান। শনিবার সকালে গাবতলীর একটি গ্যারেজে 6 থেকে 7টি গাড়ি বডি তৈরি করতে দেখা যায় গ্যারেজ শ্রমিকদের। হাতে নাতে ধরার পরও তাদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, ঈদকে সামনে রেখে যাতে লক্কর-ঝক্কর গাড়ি রাস্তায় না নামতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আর মিরপুর ট্রাফিকের ডিসি জানায়, গাবতলীকে লক্কর-ঝক্কর গাড়ি শূন্যের কোটায় নিয়ে আসার জন্য কাজ চলছে। ছয় দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তারা জানান, 2021 সালে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে প্রকৌশলী নয় এমন মানুষদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে 30% কোটায় জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু প্রকৌশলী না হওয়ায় তারা শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণও দিতে পারবে না। এমন বাস্তবতায় তাদের নিয়োগ বাতিল ও কারিগরি সব পদে ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া আরও 4 দাবিতে 3 দিন ধরে দেশের বিভিন্ন পলিটেকনিকে বিক্ষোভ চললেও সমাধানের কোনো আশ্বাস না পাওয়ায় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 1টার দিকে উপজেলার বড় উঠান জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির মরদেহ নিয়ে ভোর 6টা থেকে পিএবি সড়ক এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাদের অবরোধ কয়েক ঘন্টা পিএবি সড়কে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশপাশের সড়কগুলোতে ভোগান্তিতে পড়েন কেপিজেডের হাজার হাজার কর্মচারী। চট্টগ্রাম কোরিয়ান ইপিজেড এলাকায় বন্য হাতির আক্রমণে গত 1 বছরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে 3য় দিনের মতো উত্তাল তুরস্ক। শুক্রবার রাতেও দেশের অধিকাংশ রাজপথ ছিল সরকার বিরোধীদের দখলে। মেয়র একরাম এমামোগলুর দল সিএইচপির উদ্যোগে ইস্তাম্বুলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন লক্ষাধিক মানুষ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ জড়ায় পুলিশ। ইতোমধ্যে আটক করা হয়েছে অর্ধশতাধিক আন্দোলনকারীকে। এদিকে কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না বলে সতর্কবার্তা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। দুর্নীতি সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা ও 2013 সালের সরকার বিরোধী বিক্ষোভের সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার একরাম সহ 106 জনকে গ্রেপ্তার করা হয়। যদিও 121 পৃষ্ঠার সাক্ষ্যে সকল অভিযোগ অস্বীকার করেছেন মেয়র। বিদ্যুৎ বিভ্রাটে একদিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ইউরোপের সবচেয়ে ব্যস্ত হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম।
ফ্লাইট রাডারের তথ্য বলছে শুক্রবার রাত থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে এই বিমানবন্দরে। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ সরবরাহ লাইনে আগুন লেগে বন্ধ হয়ে যায় হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। বিশ্বের পঞ্চম ব্যস্ত এই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইট নিয়ে সংকটে পড়েন হাজার হাজার যাত্রী। স্থগিত করা হয় হাজারো ফ্লাইট। কারো ফ্লাইট বাতিল হয়ে যায়, কারো ফ্লাইটের সময় পিছিয়ে যায়। পুরো বিশ্বে বিমান ভ্রমণের অনেকটা সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় 1 শতাধিক ফ্লাইট দেশের অন্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রেস ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের জন্য আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমি বক্তব্য শুরু করার আগে আমার কমিশন মেম্বারদের সবাইকে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে সবাই অনেকে ব্যস্ততা আছে, চলে যেতে পারেন। আমি থাকছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ যদি চলে যেতে চান চলে যেতে পারবেন কমিশন সদস্যরা। সুতরাং আমি পরিচয় করিয়ে দিই। আমার ডান দিক থেকে আক্তার হোসেন খান, উনি সাবেক সচিব এবং নোয়াবের পরামর্শক। ফাহিম আহমেদ, উনি যমুনা টেলিভিশনের সিইও এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একজন ট্রাস্টি, কমিশনের মেম্বার। আমার ডান দিকে উনি কামরুন্নেসা হাসান, উনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক, কমিশনের সদস্য। বাঁদিকে অধ্যাপক জিতিয়ারা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের আপনাদের অনেকেরই শিক্ষক। তার পাশে শামসুল হক জাহিদ, উনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক, কমিশনের সদস্য। আর অঞ্জন চৌধুরী, উনি অ্যাডকোর টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, উনিও কমিশনের সদস্য। আমার পিছনে সৈয়দ আবদাল আহমেদ, উনি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একই সাথে উনি এর আগে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এখনও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য। জিমি আমির, উনি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সদস্য, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাংবাদিক। তার পাশে আব্দুল্লাহ মামুন, শিক্ষার্থী প্রতিনিধি, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে উনি প্রথম আলোর প্রতিনিধি। মোস্তফা সবুজ, উনি ডেইলি স্টারের বগুড়ার প্রতিনিধি এবং কমিশনের সদস্য। টিটু দত্তগুপ্ত, উনি বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর এবং কমিশনের সদস্য। যেহেতু এখানে সবার বসার জায়গা নেই, কতক্ষণ ওনারা দাঁড়িয়ে থাকতে পারবেন আমি জানি না, সেই কারণে আমি পরিচয় করিয়ে দিলাম। যদি কারো ব্যস্ততা থাকে কমিশন সদস্যদের মধ্যে থেকে তারা হয়তো চলে যাবেন। আমরা এই কমিশন, যে গণমাধ্যম সংস্কার কমিশন, এটা 18ই নভেম্বর গঠিত হয়েছিল। 18ই নভেম্বর থেকে প্রথমে 90 দিন সময় দেওয়া হয়েছিল, পরে আরও 30 দিন সময় দেওয়া হয়েছিল। এই 120 দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি। কমিশন সারা দেশে অংশীজনদের সাথে মত বিনিময় করেছে। আমরা অংশীজন বলতে মালিক, প্রকাশক, সম্পাদক, সাংবাদিকদের সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, যারা গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, মত বিনিময় সভা করেছি। ঢাকার বাইরে 9টি জায়গায় যে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলো থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো, সেই জেলাগুলোর প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মত বিনিময় করেছি। মোট প্রায় 1400 লোকের সাথে আমরা এই কমিশন মত বিনিময় করেছি এবং এই মত বিনিময়ে কী মতামত উঠে এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে। অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন, চাইলে কে কী সাজেশন দিয়েছেন এবং কী ধরনের বক্তব্য দিয়েছেন সব কিছুই সেখানে থাকবে। এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন
কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না। এফসি এশিয়ান কাপ 2026 বাছাইয়ের ভারত ম্যাচের জন্য শিলংয়ে প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় বিকেল 4:30 থেকে ঘণ্টাখানেক চলেছে অনুশীলনের প্রথম দিনের অনুশীলন। নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলন করে টিম বাংলাদেশ। তবে অনুশীলন ভেন্যু নিয়ে অসন্তুষ্টি ঝাড়ছে কোচ হ্যাভিয়ের ক্যাভরেরার কণ্ঠে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।